সমাজের চোখে খুবই ভদ্র ও সভ্য একটি মেয়ে পুষ্পিতা, কিন্তু এই ভালো মেয়ের মুখোশের আড়ালে সে করত অশ্লীল একটি কাজ। প্রাইভেট অ্যাপে শরীর দেখিয়ে টাকা ইনকাম করত সে। তবে এই কাজ সে করত মুখ লুকিয়ে, যাতে কেউ তার এই কুকর্ম ধরতে না পারে। তবে ঝামেলা বাধে তখনই যখন দুর্ঘটনাবশত একদিন তার চেহারা চড়ে আসে ক্যামেরার সামনে, আর অজ্ঞাত একজন মানুষ এইটিরই ভিডিও ধারণ করে রেখে তাকে ব্ল্যাকমেল করতে থাকে। আর এই বিপদ থেকে বাঁচতে সে আর তার বয়ফ্রেন্ড মিলে কি নাটক সাজায়, আর এই নাটকের শেষ পরিণতি বা কী হয় সেটাই দেখব আজকের গল্প দিলখুশ, যেখানে পুষ্পিতার মতো আরও কয়েকজন মেয়ের জীবনের গল্প তুলে ধরা হয়েছে। তাহলে চলুন আর দেরি না করে এই মুভির কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই দিলখুশ নামক একটা অ্যাপ আমাদের কিছু কথা বলে। সে বলে যে ভালোবাসার কোনো অ্যালগোরিদম হয় না, কিন্তু আমার ব্যাপারে তো সেটা খাটে না। আমার কাজই হলো ভালোবাসার মানুষকে মিলিয়ে দেওয়া, আর সেটা আমি অনেক দিন থেকে বেশ ভালোভাবেই করে এসেছি। তাই তো আমি বিগত 6 মাস থেকে টপ ট্রেন্ডিংয়ে চলছি। আমাদের কলকাতার মানুষগুলো অনেক শান্ত হলেও এখানে যে কি ভালোবাসার জোয়ার আছে তা তো শুধু আমিই জানি। তো এরপরেই দিলখুশ অ্যাপ আমাদের এই গল্পের প্রধান চরিত্রদের সাথে পরিচয় করিয়ে দেয়। প্রথমে দেখানো হয় তৃষা ভট্টাচার্যকে। তৃষা সকালেই শুরু হয় সোশ্যাল মিডিয়া দিয়ে। সেখানকার পোস্টে কতগুলো লাইক হয়েছে সেই সব গুণে, কারণ সে একজন ইনফ্লুয়েন্সার। তার মা একজন জনপ্রিয় অভিনেত্রী, তাই কাজের ব্যস্ততার জন্য তার মা তাকে তেমন সময় দিতে পারে না। সোশ্যাল মিডিয়াতে তাকে অনেক হ্যাপি দেখালেও রিয়েল লাইফ একদমই তার উল্টো। হাই স্কুলে তার প্রথম প্রেমের ব্যর্থতা এবং তার মার সাথে বাড়তে থাকা দূরত্ব তাকে ভীষণ একা করে দিয়েছে। তাই সে দিলখুশ অ্যাপে তার মনের মানুষ খোঁজে। এরপরে দেখানো হয় বোধিসত্ত্ব বাগচিকে। তিনি ভীষণ পড়ুয়া ছিলে, গিনিপিগের হার্ট নিয়েই পিএইচডি করেছেন, আর এরপরে ডক্টরেটও করতে চান। সম্প্রতি তার 5 বছরের রিলেশনের ইতি টানা হয়েছে, তাই সেও তার মনের মানুষ খোঁজার চেষ্টা করে, কারণ সে এখন খুব একাকিত্ব ভোগে। সেও চায় তার পাশে একজন ভালোবাসার মানুষ থাকুক। তো এরপরে ঋষিকুণ্ডুকে দেখানো হয়। সে ট্যুরিজম, সাইবার ক্যাফে এবং সিকিউরিটি গার্ডের ডিউটি করে। অনেক মাল্টি ট্যালেন্টেড মানুষ সে, কিন্তু তার জীবনে ক্রাইসিসও কিছু কম নয়। তার বিয়ে করা বউ তাকে ছেড়ে তার বেস্ট ফ্রেন্ডের সাথেই পালিয়ে গেছে। আর সে শুধু পালিয়ে গিয়েই ক্ষান্ত হয়নি, এখন তার বউ ডিভোর্সের জন্য তার কাছে অনেক মোটা টাকাও ডিমান্ড করছে। এই কারণেই সে বাধ্য হয়ে এখন নাইট ডিউটি করে, যাতে তার বাড়ি যাওয়া না লাগে। তো এরপরে সান্যাল পরিবারের মেয়ে পুষ্পিতা সান্যালকে দেখানো হয়। তার পরিবার জুয়েলার্সের বিজনেস করে। পুষ্পিতা সবার সামনে হাসি খুশি থাকলেও মনের ভেতরে সে ভীষণ একা। তার মা বেঁচে নেই, আর ব্যবসার জন্য তার বাবা তাকে একদমই সময় দেয় না। তাই একাকিত্বের রোগ তাকেও গ্রাস করেছে। সে সবসময় একা একাই থাকে। তাই সে এই রোগের পেনকিলার হিসাবে বেছে নিয়েছে অনলি নটি ওয়েবক্যাম সাইটের সব নোংরা কমেন্টগুলোকে। এরপরেই দেখানো হয় স্টেজ কাঁপানো ভিলেন শক্তিকুমারকে। মঞ্চে সে হাড় কাঁপানো অভিনয় করলেও ব্যাক স্টেজে সে অনেক উদাস হয়ে বসে থাকে, কারণ মনে মনে সে আজও খোঁজে তার প্রথম হারানো ভালোবাসাকে। শক্তিকুমারের পরে দেখানো হয় ডলি দাসকে। সে একটা কিচেন চালায়, যার নাম হলো পুতুলের রান্নাঘর। সে অনেক রসিক মানুষ। সে রান্নাটা যেমন ভালো করে, সেরকম রসিকতাও ভালো করে। এই পাড়ায় সে তার রসিকতার জন্য খুব ফেমাস। সবাই তাকে বেশ পছন্দ করে, কিন্তু বাইরে থেকে তাকে দেখে অনেক হাসি খুশি মনে হলেও তার মনের ভেতরের অবস্থা একদমই তেমন নয়। সে ভেতর থেকে খুব একা। তার স্বামী তাকে অনেক বছর আগেই ছেড়ে চলে গেছে। তারপর থেকেই সে তার মেয়েকে অনেক কষ্ট করে এত দূর এনেছে। তো এরপর দেখানো হয় এভারগ্রিন ব্যাচেলর অমূল্য রতন হাজরাকে। তিনি এখন ডেথ সার্টিফিকেটে সই করেন। তার বয়সটাও অনেক হয়ে গেছে, তবে তিনি কানে কম শোনেন। এই জন্য আজ পর্যন্ত তার বিয়ে হয়নি। শুধু এই একটা কারণেই বেচারা অবিবাহিত রয়ে গেছে। তো এরপর দেখানো হয় কমলিকাকে। তার স্বামী মারা গেছে। তো স্বামী মারা যাওয়ার পরে তার বাচ্চারাও তাকে দেশে একা রেখেই সবাই বিদেশে সেটেল হয়ে গেছে। আর এখন তার সব সন্তানরা এতটাই ব্যস্ত যে তারা তাদের কাজের ব্যস্ততার জন্য তাদের মায়ের সাথে কথা বলারই সময় পায় না। বেচারিও অনেক একা। তবে সে প্রায় দিনই বেশ রাত পর্যন্ত জেগে থাকে আর তার সন্তানদের সাথে কথা বলার জন্য অপেক্ষা করে, কিন্তু কেউই তাকে সময় করে ফোন করে না। দেশে সে এখন ভীষণ একা। তার একটু ভালো মন্দ কথা বলারও কেউ নেই। তো আমাদের আজকের এই গল্পটা এই একাকিত্বের জীবন কাটানো 8 জন মানুষকে নিয়ে। তো দিলখুশ অ্যাপ এদেরকে একে অপরের জন্য ম্যাচ করিয়ে দেয়।
তারা সবাই তাদের একাকিত্ব কাটানোর জন্যই এই অ্যাপে অ্যাকাউন্ট খুলেছে। তো দেখা যায় তৃষার সাথে বধির, ঋষির সাথে পুষ্পিতার, শক্তিবাবুর সাথে ডলির এবং অমূল্য রতনের সাথে কমলিকার ম্যাচ গড়ায়। এখন এরা কি একে অপরের মনের মানুষ খুঁজে পেয়ে আজীবন তাদের পাশে থাকবে নাকি ছেড়ে চলে যাবে, এটাই এখন দেখার বিষয়। তো অ্যাপে ম্যাচ হওয়ার পরে তারা একে অপরের সাথে কথা বলা শুরু করে। তৃষা যেহেতু বধির সাথে ম্যাচ হয়েছে, তাই তৃষা বধিকে ভিডিও কল করে। তৃষার এর আগে কে অনেক রিলেশন হয়েছে, তাই এটা তার কাছে কোনো নতুন ব্যাপার নয়, কিন্তু বধির কাছে এটা অনেক বড় ব্যাপার। কারণ 5 বছরের রিলেশনশিপের পর এই প্রথম সে কোনো মেয়ের সাথে এভাবে কথা বলতে যাচ্ছে, তাই সে স্বাভাবিকভাবেই একটু নার্ভাস থাকে। তো ভিডিও কলে বধি প্রথমে ক্যামেরা অন করতেও লজ্জা পায়, কিন্তু তৃষার কথাতে ক্যামেরা অন করে এবং দেখা যায় তাদের কনভারসেশন বেশ ভালোই হয়। এরপর অমূল্য রতনবাবু আর কমলিকা দেবী কথা বলে। তাদের দুজনেরই বয়স এখন প্রায় 70 ছুঁই। তারপরও দুজনের মধ্যে যে এখনও কতটা প্রেম আছে তা তারা দুজনেই ভালো করে বুঝতে পারে। এতদিন একা একা থেকে মনের কোনায় যতটা প্রেম জমিয়ে রেখেছিল তারা, সেই সব কিছুই একে অপরের জন্য এবার প্রকাশ করতে থাকে। এদিকে আমাদের ডলি দাসের ম্যাচ হয় যাত্রাপালার ভিলেন শক্তিকুমারের সাথে। মজার ব্যাপার হলো ডলি আর শক্তি একে অপরকে চেনে। ডলি শক্তির অ্যাক্টিংয়ের প্রশংসা করে আর এদিকে শক্তি ডলির রান্নারও প্রশংসা করে। এক ফোন আলাপেই তাদের মধ্যে অনেক ভালো বন্ডিংও হয়ে যায়, তাই তারা একদিন বাইরে দেখা করার প্ল্যান করে। আর শেষে ঋষি ভিডিও কলে পুষ্পিতার সাথে কথা বলে। পুষ্পিতা যখন কথা বলছিল তখন তার বিড়াল তাকে অনেক বিরক্ত করতে থাকে, সাধারণত বিড়ালরা যা করে থাকে আর কি। তো পুষ্পিতা তার বিড়ালকে মামপুষি বলে ডাকে। এই শুনে তো ঋষি তাকে জিজ্ঞেস করে যে মামপুষি কে, তোমার মেয়ে? পুষ্পিতা তখন একটু হেসে বলে হ্যাঁ সে আমার মেয়েই। এই কথা শুনে ঋষি বেচারার মনটাই ভেঙে যায়। পুষ্পিতা সেই সময় ক্যামেরায় তার বিড়ালকে দেখায় আর বলে এই যে এর নাম হচ্ছে মামপুষি। এটা দেখে তো ঋষি এবার হাঁপ ছেড়ে বাঁচে, কারণ মেয়ের কথা শুনে তো ঋষির প্রায় মনটাই ভেঙে যাচ্ছিল। এদিকে ডলি তার মেয়ে পুতুলের কাছে আসে। পুতুল তখন ভিডিও গেম খেলছিল। রিসেন্টলি পুতুলের ব্রেকআপ হয়েছে, তাই তার মুড একদমই ভালো নেই। এই জন্য সে তার মার সাথেও খুব একটা ভালোভাবে কথা বলে না। সেও এখন খুব একা একা থাকে। তো তার মা তখন তাকে বলে আমি একটু বাইরে যাচ্ছি, এই বলে সে বেরিয়ে পড়ে। এদিকে তৃষার বধিকে দেখানো হয় তারা দুজন ডেটে এসেছে। বধি তো অনেক ফর্মাল ড্রেস পরে একদম ভদ্রবাবু সেজে এসেছিল। তো তৃষা তাকে এভাবে দেখে বলে যে কি ব্যাপার, এভাবে কেন এসেছেন, ডেটে কেউ এমন ড্রেস পরে আসে? বধি তখন তাকে বলে যে আসলে এই ব্যাপারে আমি খুবই নার্ভাস, বুঝতে পারছিলাম না কি পরে আসব। তৃষা তখন তাকে বলে যে কেন নার্ভাস, কেন, এর আগে তো তোমার 5 বছরের একটা রিলেশনশিপ ছিল, তাহলে তো নার্ভাস হওয়ার কি আছে? আচ্ছা এখন আমাকে সেটার ব্যাপারে কিছু বলো তো। আসলে এর আগে বধি তৃষাকে তার এই রিলেশনশিপের ব্যাপারে বলেছিল, কিন্তু এখন বধি তার পাস্টের এই রিলেশনশিপটা ভুলতে চায়, তাই সে তৃষাকে এ ব্যাপারে প্রশ্ন করতেও নিষেধ করে। তৃষাও তাই আর এই নিয়ে কোনো কথা বলে না। এরপর আমাদের শক্তি আর ডলিকে দেখানো হয়। প্রথম দেখাতেই দেখা যায় তাদের মধ্যে অনেক ভালো কথাবার্তা হয়। দুজনই বেশ ভালো সময়ও কাটায়, একসাথে খাওয়া দাওয়াও করে। একটা মোবাইল অ্যাপের মাধ্যমেই যে দুটো মনের মানুষ এভাবে মিলে যেতে পারে, এটা ভেবে শক্তি অনেক অবাক হয়। ডলি এখানে শক্তির জন্য মাছের তরকারি নিয়ে আসে। শক্তিবাবু মাছের তরকারি খেয়ে অনেক প্রশংসাও করেন। আসলে ডলির হাতের রান্না অনেক মজার, আর সে তো এমনিতেও ফুড ডেলিভারির কাজ করে থাকে। তো ডলি তখন মজা করে শক্তিবাবুকে বলে যে গতকাল ফোনে আমি মিথ্যা বলেছিলাম, আপনার অ্যাক্টিং কিন্তু অতটাও ভালো নয়। শক্তিবাবু তখন তাকে বলে যে আমিও মিথ্যা বলেছি, এই তরকারিটা একদমই ভালো নয়, বেশ খানিকটা কাকের বিষ্ঠার মতো। এই কথা শুনে তো ডলি হাসতে হাসতে শেষ। সে বলতে থাকে যে এর আগে কাকের বিষ্ঠা খেয়ে দেখেছেন বুঝি, না হলে টেস্ট বুঝবেন কিভাবে? তার এই কথা শুনে শক্তিবাবুও তো সে আর কি বলবে। তো এভাবেই তাদের দুজনের মধ্যে বেশ খুনসুটি চলতে থাকে। এরপরেই আমাদের ঋষি আর পুষ্পিতাকে দেখানো হয়, তারা দুজনেই শপিংয়ে আসে। পুষ্পিতা তখন ঋষিকে বলে যে আমার বাবা আমার বিয়ে ঠিক করে রেখেছে তার বিজনেস পার্টনারের ছেলে প্রদীপ ভট্টাচার্যের সাথে। ঋষি তখন তাকে বলে যে ভট্টাচার্য কর্পোরেশনের মালিকের ছেলের সাথে, সে তো অনেক বড় লোক, তাহলে আপনি আমার সাথে কেন আছেন? তাকেই বিয়ে করে নিন, অনেক ভালো থাকবেন। আমার তো কিছুই নেই, না আছে টাকা পয়সা, না আছে ভালো জব, খুবই ছোটোখাটো কিছু করি, আপনি তো জানেনই। পুষ্পিতা তখন তাকে বলে যে হ্যাঁ ওই ছেলের অনেক টাকা পয়সা আছে, অনেক নাম আর ফেম আছে, কিন্তু আমি তো ওকে পছন্দ করি না। ওর তো নিজের বলতে কিছুই নেই, যত টাকা পয়সার যা কিছু আছে সবই তোর বাবা করেছে, ও নিজে তো কিছুই করেনি। তার চেয়ে তুমি তো কত কিছু করছো, তুমি একজন স্বাবলম্বী ছেলে, তাই তো আমি তোমাকে পছন্দ করি। এই বলি পুষ্পিতা তার বিড়ালের সাথে ঋষির পরিচয় করিয়ে দিতে চায়, কিন্তু ঋষির বিড়ালে অ্যালার্জি আছে, তাই সে তখনই কাশতে কাশতে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। এরপরে আমরা কমলিকা আর অমূল্য রতনকে দেখতে পাই। কমলিকা তখন তার ছেলেদের কথা বলে, তারা সবাই এখন তাকে এখানে ফেলে বিদেশে সেটেল হয়েছে, আর সে এখানে একদম একা থাকে, তার কথা বলার একটা মানুষও নেই। রতনবাবু তখন তাকে বলে যে কানে কম শোনার কারণে সেও এখন একা, কেউই তাকে বিয়ে করতে চায় না, আর তার কানের মেশিনটিরও এখন বয়স হয়েছে, সেটাও ঠিকঠাকভাবে কাজ করে না। নতুন মেশিন অনেক দামি, সেই জন্য সে নতুন মেশিন কিনতেও পারে না, এই দিয়েই কোনো রকমে তার কাজ চালাচ্ছে। কমলিকা তখন তাকে বলে যে তাহলে তো আপনার কানে কানে কথা বলতে হয়। এই কথা শুনে রতন অনেক লজ্জা পায়, আর এটা দেখে কমলিকাও হেসে ওঠে।
রতনবাবু তখন তাকে বলে যে কখনো কারোর সাথে এভাবে কথাই বলিনি আমি, আসলে আমি একটু ক্যাবলা টাইপের, তাই ঠিকঠাকভাবে কথা বলতে পারি না। কমলিকা তখন অনেক খুশি হয়ে বলে যে আপনার এই কেবলামিটাই তো আমার ভালো লেগেছে। আর এই কথা শুনে রতনবাবু অনেক খুশি হয়। এরপরে রাতের বেলায় দেখা যায় ডলি শক্তিবাবুর সাথে কথা বলে। ডলি সকালে বলা কথার জন্য শক্তিবাবুর কাছে দুঃখ প্রকাশ করে সে একটু বেশি মজা করে ফেলেছিল। শক্তিবাবু তার এই খুনসুটি অনেক পছন্দ করে, তার কাছে এগুলো একদমই খারাপ লাগেনি, তাই সে বলে যে এভাবে সরি বলার কোনো কারণই নেই। তো এরপরেই তৃষা আর বোধিকে দেখানো হয়। তৃষা ছবি তুলতে পোজ দিতে অনেক পছন্দ করে, কিন্তু বোধি এগুলো তেমন ভালো পারে না, তাই তৃষা এই নিয়ে একটু মজাই করে। কিন্তু মজা করতে করতে তৃষা হুট করেই বোধির বাবাকে টেনে আনে। কিন্তু বোধির বাবা তো আর বেঁচে নেই, তাই এটা বোধির কাছে অনেক খারাপ লাগে। এই জন্য সে সেখান থেকে রাগ করেই চলে যেতে লাগে। তৃষাও তখন রিয়েলাইজ করতে পারে যে সে হয়তো একটু বেশি মজা করে ফেলেছে। সেও তো তার মা বাবা থেকে দূরে থাকে, তাই সেও বোঝে যে মা বাবা থেকে দূরে থাকলে কেমন লাগে। তাই সে এবার বোধিকে ডাক দেয়, কিন্তু বোধি তো সেখান থেকে চলেই যায় রাগ করে। এদিকে আমাদের পুষ্পিতাকে দেখানো হয় রাতের বেলায় সে যার ক্যাম্প শো শুরু করে। সে সবসময় ফেস হাইড করেই তার ক্যাম্প শো চালাতো, কিন্তু আজ যখন সে ক্যাম্প শো শুরু করে তখন হঠাৎ করেই ওয়েবক্যামের উপর তার বিড়াল লাফ দেয়। এর ফলে ক্যামেরাটা ঘুরে যায় আর পুষ্পিতার মুখ দেখা যায়। এ দেখে তো পুষ্পিতা অনেক ভয় পেয়ে যায় এবং সাথে সাথে সে তার ক্যামেরা বন্ধ করে দেয়। কিন্তু কিছু সময়ের জন্য হলো সেখানে পুষ্পিতার ফেস দেখা গিয়েছিল, এই জন্য পুষ্পিতা অনেক টেনশনে পড়ে যায়। আর এটা যদি কোনোভাবে তার বাড়ির লোক জেনে যায় তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। এদিকে ঋষি পুষ্পিতাকে অনেকবার ফোন করে, কিন্তু পুষ্পিতা তো অনেক টেনশনে ছিল, তাই সে ফোনই রিসিভ করে না। তো এরপরের দিন দেখা যায় পুষ্পিতা ঋষির সাথে দেখা করতে আসে, তবে সে ঋষির সাথে ভালোভাবে কথাই বলছিল না। তাই ঋষি তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে তোমার, এমন করে আছো কেন? তখন পুষ্পিতা তাকে বলে যে তার বাবা যদি জেনে যায় যে সে তার সাথে দেখা করছে তাহলে তো তাকে মেরেই ফেলবে। তাই পুষ্পিতা বলতে থাকে আমি এই জন্যই এখানে এসেছি তোমার সাথে দেখা করতে। পুষ্পিতা আরও বলে যে আমি বাড়িতে বলে এসেছি প্রদীপ সারপ্রাইজ দেওয়ার জন্য আমার সাথে দেখা করতে এসেছে। ঋষি তখন অনেক মজার কথা বলে আর পুষ্পিতার মন ভালো করে দেয়। আগের দিন তৃষার সাথে বোধির একটু মনোমালিন্য হলে বোধি রাতের বেলায় তৃষার সাথে কথা বলে এবং তাদের মধ্যে সম্পর্কটা আবারও অনেক ভালো হয়ে যায়। তৃষাকে একটু ইমপ্রেস করার জন্য সে তৃষার সাথে দেখা করতে অনেকটা স্টাইল দিয়ে আসে। এদিকে ডলি আর শক্তিকে দেখতে পাই আমরা। ডলি তখন শক্তিকে জিজ্ঞেস করে যে জীবনে আপনার সবচেয়ে বড় দুঃখ কি বলুন তো। শক্তি তখন বেশ খানিকটা হয়ে তাকে বলে যে এর আগে আমি অনেক শো করেছি, আমার শো দেখতে অনেক দূর থেকে মানুষ এসে পুরো গ্যালারি ভরে যেত, কিন্তু শো শেষে আমি যখন ব্যাকস্টেজে যেতাম তখন বুঝতাম আমি কতটা একা। ব্যাকস্টেজে আমাকে আর দেখার মতো কেউই থাকত না। এই শুনে ডলিও অনেক ইমোশনাল হয়ে যায়। এরপরে রতনবাবু আর কোমলিকাকে দেখানো হয়। তারা একসাথে অনেকটা ভালো সময় পার করে। কোমলিকা তখন রতনবাবুকে একটা ভালো কানের যন্ত্র গিফট করে, যাতে সে একটু ভালোভাবে কানে শুনতে পায়। তো এই গিফট পেয়ে তো রতনবাবুও অনেক খুশি হয় যে এতদিনে অন্তত কেউ তার কথা ভাবল। এরপরে রাতের বেলা তখন দেখা যায় শক্তিবাবু আর ডলি একসাথেই বাড়ি আসে। তারা সারাদিন তাদের জীবন নিয়ে অনেক গল্পগুজব করে আর বেশ হাসিঠাট্টাও করে। সময়টা ভালোই কাটে দুজনের। তাদের পরিস্থিতি এমন যে তারা এখন তাদের জীবনকে নিয়েও মজা করে, আর এসব তারা দুজনেই বেশ এনজয় করে। তো এইভাবে কথা বলতে বলতেই হঠাৎ করেই ডলি শক্তিবাবুকে তুমি বলে সম্বোধন করে ফেলে। এজন্য সে সাথে সাথেই তার কাছে মাফ চেয়ে নেয়, কিন্তু শক্তিবাবু তাকে তুমি করেই বলতে বলে। সে বলে যে এতে সম্পর্ক গভীর হয়। তো বিদায় নেওয়ার সময় ডলি শক্তিবাবুকে কিস করে। এতে তো শক্তিবাবু অনেক বেশি লজ্জা পায়। লজ্জায় তো তার মুখ লাল হয়ে যায়, আবার মনে মনে অনেক খুশিও হয় সে। তো যাই হোক, এরপরে আমাদের পুষ্পিতাকে দেখানো হয়। সে যেটার ভয় পাচ্ছিল সেটাই হয়েছে। ক্যাম্পশোয়ের ওয়েবসাইট থেকে কেউ তার সেই ভিডিওটি ডাউনলোড করেছে। যদিও পুষ্পিতা অনেক দ্রুত সেই ভিডিওটি সরিয়ে দেয়, তারপরেও কেউ একজন সেই ভিডিওটি ডাউনলোড করে নেয়। আর এই ভিডিওটি দিয়েই সে পুষ্পিতাকে ব্ল্যাকমেইল করছে। সে পুষ্পিতাকে হুমকি দেয় যে যদি পুষ্পিতা 20 লাখ টাকা না দেয় তাহলে সেই ভিডিওটি ভাইরাল করে দিবে। এই দেখে পুষ্পিতা অনেক ভয় পেয়ে যায়, কারণ এই ভিডিওটা ভাইরাল হলে তাদের বাড়ির মানসম্মান সব ধুলোয় মিশে যাবে আর তার বাবা তাকে মেরেই ফেলবে। এদিকে রাতের বেলায় কোমলিকা দেবী রতনবাবুকে ফোন দেয়। কোমলিকা দেবী অনেক টেনশনে ছিল, কারণ 1 সপ্তাহ পর তার ছেলেরা দেশে ফিরছে। তারা যদি কোনোভাবে জানতে পারে যে তার মা এই বয়সে কারো সাথে ঘোরাঘুরি করছে তাহলে তো তারা সবাই অনেক বেশি রিয়্যাক্ট করবে। কি বলবে তারা তখন? রতনবাবুও তাকে বলে যে সত্যিই তো, তাদের দুজনের বয়সটাও তো দেখতে হবে। তো এই কথা শুনেই কোমলিকা ফোন রেখে দেয়। এদিকে পুতুল তার মায়ের ব্যাপারটা জানতে পেরে গেছে, তাই রাতের বেলা তার মা যখন বাড়ি ফিরে আসে তখন সে তার মার কাছে যায়। সে তার মাকে বলে, মা তোমার বয়স এখন 42, সেদিকে তোমার খেয়াল আছে? এখন কি এগুলো করার সময়? ডলি তখন তাকে বলে যে তোমার অসুবিধা হলে আমার কিছুই করার নেই, আমি ভুল কিচ্ছু করছি না। পুতুল তখন তাকে বলে যে এগুলো বাদ দাও মা, আর তোমার ব্যবসায় মন দাও। তুমি কিন্তু ঠিক করেছিলে
যে তুমি তোমার ব্যবসাটা অনেক বড় করবে, আমাকে বিদেশে পাঠিয়ে কোডিং শেখাবে, তাহলে এইসব কি করছো এখন? ডলি তখন বলে যে তোমার জন্য আমি অনেক স্যাক্রিফাইস করেছি, এখন আর আমি আমার স্বপ্নগুলোর গলা টিপে হত্যা করব না। পুতুল তখন তাকে বলে যে ছোটবেলায় বাবার কাছ থেকে আনার সময় আমাকে দিলখোশ না খাইয়ে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে, সেটাই আমার জন্য অনেক ভালো হতো। সেটা করলে এখন আর আমার এইসব দেখতে হতো না। এই বয়সে তুমি আরেকটা লোকের সাথে ঘুরে বেড়াচ্ছ। ডলি তখন অনেক রেগে যায় আর তাকে বলে তোর বাবা তো একটা জানোয়ার ছিল, সে কখনো আমার কিচ্ছু বোঝার চেষ্টা করেনি, আর তুইও তোর বাবার মতোই হয়েছিস। এই শুনে পুতুলও অনেক রেগে যায়। এখানে তাদের দুই মা মেয়ের মধ্যে বেশ বড়সড়ই ঝগড়া হয়। তো এদিকে আমাদের বধি আর তৃষাকে দেখানো হয়। তৃষা বধিকে বলে যে এমন 2-3টা ডেটের পরে আমি হারিয়ে যাই। বধি কখন একটু অবাক হয় আর জিজ্ঞেস করে কেন, কথা বলছো কেন? বধি বলতে থাকে আমি তো তোমার সাথে একটা লং টাইম রিলেশনশিপের কথা ভাবছিলাম, আর এখন তুমি এই কথা বলছো। তৃষা তখন বধিকে বলে যে আজকে হয়তো তোরা আমাকে অনেক ভালো লাগছে, নতুন লাগছে, এক্সাইটিং লাগছে, কিন্তু কাল যখন আমি পুরনো হয়ে যাব তখন দেখবি তোর আর আমাকে ভালো লাগবে না। সেই সময় কি হবে বলো তো? বধি তখন তৃষাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে পুরাতন হয়েও গেলেও ভালোবাসাটা ঠিক একই রকম থাকে। হ্যাঁ, সিচুয়েশন বদলায়, কিন্তু ভালোবাসার কমতি হয় না। কিন্তু এত কিছু বলার পরও তৃষা কোনো কিছুই বোঝে না, বুঝতেও চায় না, আর তার ফোনটাই কেটে দেয়। এদিকে ব্ল্যাকমেইলের শিকার হওয়ার পরে পুষ্পিত ও ঋষির সাথে আর তেমনভাবে কথা বলে না। সবার মাঝেই এখন কেমন একটা দূরত্ব চলে এসেছে। সবাই এখন অনেকটা দোটানায় আছে। তারা কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। কিন্তু একটু পরেই আবার তারা তাদের মনের মানুষকে মিস করা শুরু করে। তারা রিয়েলাইজ করে যে তারা একে অপরকে ছাড়া আর থাকতে পারবে না। তাদের একে অপরের মধ্যেই সব সুখ লুকিয়ে আছে। কমলিকা দেবী তখন ভাবে যে যখন তার স্বামী মারা যায় তখন তার ছেলেরা কেউ দেশে তাদের বাবার অন্তিম সংস্কারে আসেনি। তাই এখন এমন ছেলেদের জন্য সে কেন তার মনের মানুষের সাথে না থেকে নিজেকে কষ্ট দিবে। তাই সে রতনবাবুর সাথেই দেখা করতে আসে। তারা ঠিক করেছিল যে শেষ বয়সে তার একসাথেই থাকবে, তাতে তার ছেলেরা যা ইচ্ছা তাই বলতে পারে, তার কিছুই আসবে যাবে না। তো কমলিকা এসে রতনবাবুকে সেই কথাই বলে। তখন রতনবাবু একটু ঘাবড়েই যায় আর বলতে থাকে যে আপনার ছেলেরা এটা কি ভাববে বলুন তো। কমলিকা তখন তাকে বলে যে অত কিছু আমি ভাবতেও চাই না। তাই সে এবার রতনবাবুকে ফ্ল্যাট দেখা শুরু করতে বলে। রতনবাবুও তো অনেক খুশি হয়ে যায়। এইদিকে তৃষা বৌদির সাথে দেখা করতে আসে। ক্লাস 8-এ পড়ার সময় একটা ছেলের সাথে তৃষার রিলেশন ছিল। তৃষাও তাকে অনেক পছন্দ করত, কিন্তু সেই ছেলেটা তাকে চিট করে। তাই লং টাইম রিলেশনশিপে থাকতে এখন বেশ ভয় পায় বৌদি। তখন তৃষাকে কথা দেয় যে সে সবসময় তার পাশে থাকবে, সে যেন এসব নিয়ে আর চিন্তা না করে। এটা শুনেই তৃষার অনেক ভালো লাগে। সে ভাবে যে এবার বধির সাথে হয়তো সে তার জীবনটা ভালোভাবে কাটাতে পারবে। তো এরপরেই ডলি শক্তিবাবুর সাথে দেখা করতে আসে। ডলি স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে চায়। এই ব্যাপারে শক্তিবাবু তাকে সব রকম হেল্প করে, আর এতে ডলিও অনেক খুশি হয়। তবে শক্তিবাবু এখন তাদের বন্ধুত্ব নিয়ে ভয় পায়। সে ডলিকে আরেকবার ভেবে দেখতে বলে, কারণ সে চায় না যে তার জন্য তাদের মা আর মেয়ের সম্পর্ক খারাপ হোক। কিন্তু এখন ডলি অনেক কনফিডেন্ট, সে আর এগুলো নিয়ে ভাবতে রাজি না। সে এখন তার সুখের দিকটাই দেখবে। এরপরে পুষ্পিতা ঋষির সাথে দেখা করতে আসে। পুষ্পিতা ঋষিকে বলে যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ঋষি তখন তাকে বলে যে আমাকে নিমন্ত্রণ করতে এসেছ? আচ্ছা, মাটনগুলো একটু জুস করে রান্না করবে, ঠিক আছে? অনেক জম্পেশ খাওয়া হবে কিন্তু। পুষ্পিতা তখন খুব রেগে যায় আর তাকে বলে আমার বিয়েতে মাটন খাবে? ঋষি তখন বলে তাহলে কি করব, খাওয়া ছাড়া আর কি বা করার আছে আমার। পুষ্পিতা তখন বলে যে পালাবো আমি তোমার সাথে, পালাবো। তাও ঋষি তো প্রথমে যেতে রাজি হয় না, কারণ পুষ্পিতার বাবা তাকে পেলে মেরেই ফেলবে, কারণ তার বাবা ছিল অনেক ক্ষমতাধর। তো সেই সময় দেখা যায় তার ফোনে তার এক্স ওয়াইফের মেসেজ আসে। সে তার নামে মামলা করেছে এবং মোটা টাকাও দাবি করেছে, আর সেটা না দিলে পুলিশ তাকে গ্রেফতার করতে আসবে। এই দেখে ভয় পেয়ে সে পুষ্পিতার সাথে পালিয়ে যেতে রাজি হয়। সবকিছু ঠিকঠাকই যাচ্ছিল, তখনই আমরা এই দিলখুশ অ্যাপের মেকার রবার্ট রয়কে দেখতে পাই। অফিসে তাকে অনেক রাগান্বিত অবস্থায় দেখা যায়। এরপরই লাইভে এসে রবার্ট সবার কাছে ক্ষমা চায়। সে বলে যে এবারে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে রাতের বেলায় আমাদের অ্যাপটা হ্যাক হয়েছিল, তাই তখন যাদেরকেই ম্যাচ করানো হয়েছে তারা কেউই একে অপরের জন্য পারফেক্ট ম্যাচ নয়। এই কথা দেখে শুনে তো সবাই অবাক হয়ে যায়, তবে একজন অনেক খুশি হয়, আর সে হলো পুতুল। তো এরপরই আমাদের 1 বছর আগের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। পুতুল আর রবার্ট রয়েড আইডিয়া ট্যাঙ্কের মঞ্চে তাদের ডেটিং অ্যাপ দিলখুশের আইডিয়া দিতে আসে। তো এই পুরো দিলখুশ অ্যাপের আইডিয়া কনসেপ্ট পুতুলের ছিল, কিন্তু পুতুল ভালোভাবে তার কথাগুলো গুছিয়ে বলতে না পারা বিধায় তারা কোনো ফান্ডিং পায় না। কিন্তু রবার্ট পরবর্তীতে পুতুলকে কোনো ক্রেডিট না দিয়ে পুতুলের আইডিয়া কপি করে এই অ্যাপটা লঞ্চ করে দেয়।
আর পুতুল এতে খুবই ভেঙে পড়ে। তার এতদিনের কষ্ট অন্য কেউ তার নিজের নামে চালিয়ে দিল। এরপরে আমরা দেখতে পাই এই বৌধির সাথে পুতুলের 5 বছরের রিলেশন ছিল। অ্যাপ নিয়ে কাণ্ড ঘটার পর পুতুল অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর বৌধির সাথে ব্রেকআপ করে নেয়। বৌধি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু পুতুল কোনোভাবেই আর এই সম্পর্ক রাখতে রাজি হয় না। তো এরপরে দেখা যায় রাতের বেলা ঋষির সাইবার ক্যাফেতে গিয়ে সে দিলখুশ অ্যাপে ম্যালওয়্যার ইনসার্ট করে দেয়, যার জন্য অ্যাপের অ্যালগরিদম উল্টোপাল্টা হয়ে যায় এবং সেই জন্য অ্যাপ পারফেক্ট ম্যাচের জায়গায় ভুলভাল ম্যাচ দেয়, যাতে করে সবাই ভাবে যে এই অ্যাপটা একটা স্ক্যাম। আর রবার্ট রয় যাতে বরবাদ হয়ে যায় সেই প্ল্যান করেই পুতুল এত কিছু করেছে। এদিকে পুষ্পিতা ঋষির সাথে পালিয়ে যায় আর এটা পুষ্পিতার বাবাও জানতে পারে। তাই সে দ্রুত পুলিশকে ইনফর্ম করে আর বলে যে যত তাড়াতাড়ি সম্ভব তার মেয়েকে খুঁজে বের করতে। এদিকে তৃষা বৌধির ব্যাপারে অনেক সিরিয়াস হয়ে যায়। সে বৌধির সাথে এখনই বিয়ে করতে চায়, কিন্তু বৌধি বিয়ে করার আগে তার ডক্টরেটটা শেষ করে নিতে চাইছিল। কিন্তু তৃষা তো এখনই বৌধির সাথে বিয়ে করতে চাইছে, আর এই কথাটা তৃষা বৌধির বাড়ির লোকেদেরও জানিয়ে দেয়। এদিকে শক্তিবাবুর ডলি রান্নাঘরে আসে, সেখানে সে ডলি রান্নার কাজে সাহায্য করে। এক ফাঁকে শক্তিবাবু ডলিকে কিস করে বলে যে আগের দিনেরটা ফেরত দিলাম। তো তাদের দুজনের ভালোই সময় কাটতে থাকে। এরপর আমাদের রতনবাবুকে দেখানো হয়, সে ডাক্তারের কাছে আসে, তার লিভার ড্যামেজ হয়ে গেছে। কন্ডিশন এখন এতটাই সিরিয়াস যে সে কয়দিন বাঁচবে তার কোনো ঠিক নেই। 6 মাসও বাঁচতে পারে, আবার 1-2 বছরও বাঁচতে পারে। তো ডাক্তারের চেম্বারে সে খুব মজা করে কথা বলছিল। ডাক্তার তখন তাকে জিজ্ঞেস করে যে আপনার কি কোনো চিন্তা হচ্ছে না? রতনবাবু বলে যে আমার এখন একটাই চিন্তা, আমি মারা গেলে কি আমার ডেথ সার্টিফিকেটে সই করবে? ডাক্তার তখন তাকে বলে যে দেখুন, মজা না করে আপনার কোনো কাছের মানুষ থাকতে তাদেরকে এই ব্যাপারে বলুন। রতনবাবু তখন তাকে বলে যে কাছের মানুষ তো কেউ নেই, কিন্তু এখন একজন আছে, অর্থাৎ সে যে কমলিকার কথা বলছে তা তো আমরা সবাই জানি। তো এরপরে আমরা ঋষি আর পুষ্পিতাকে দেখতে পাই, তারা পালিয়ে অনেক জায়গায় ঘুরে বেড়ায় এবং একসাথে অনেক ভালো ভালো সময় কাটায়। এদিকে রাতের বেলা শক্তিবাবু ডলের ঘরে আসে আর ডলের সাথে আড্ডা দিতে থাকে। তারা দুজনে অনেক হাসি খুশিভাবে গল্প করছিলেন, কিন্তু সেই সময় দেখা যায় সেখানে পুতুল চলে আসে এবং সে তার মাকে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। ডলি তখন বলে যে সে আমার গেস্ট, তুমি এভাবে কথা বলতে পারো না। পুতুল তখন বাড়ির সবাইকে ডেকে এই গেস্টের ব্যাপারে বলতে যাচ্ছিল, তখন শক্তিবাবু তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পুতুল তো শক্তিবাবুকে অনেক খারাপ কথা বলে। শক্তিবাবু তখন সেখান থেকে চলে যায়। সে বেশ অষ্টও পায়, পুতুলের ব্যবহারটা মোটেও শোভনীয় ছিল না। তো এরপর সে মন খারাপ করে এক জায়গায় বসেছিল, তখনই ডলি তার কাছে আসে। শক্তিবাবু তখন ডলিকে তার পুরনো প্রেমিকার কথা বলে, যে তাকে একা রেখে চলে গিয়েছিল। সে বলে যে আমরা আবারও হেরে গেলাম, কিন্তু ডলি তাকে আবারও চিয়ার আপ করে আর বলে যে হেরে গিয়ে জিতে যাওয়া আগে বাজিগার বলা হয়, জানো না তুমি? তো তাদের সব কথাবার্তা পুতুল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে ফেলে। এরপর আমাদের কমলিকাকে দেখানো হয়, তার ছেলে তাকে ফোন করে আর দেখা যায় তার ছেলে জানতে পেরে গেছে যে তার মা এখন অন্য একটা লোকের সাথে থাকছে। এইসব শুনে তার ছেলে অনেক রাগ করতে থাকে। সে তার মাকে বলে যে কোথায় আছো এখন? কমলিকা প্রথমে মিথ্যা বলে যে সে বাড়িতে আছে, তারা বলে যে বাড়িটা দেখাও। তো কমলিকা তখন তাকে বলে যে তোরা তো সব সত্যি জানতেই পেরেছিস, তাহলে আর কি বলবো? তখন তার ছেলে বলে একখানি বাড়ি ফিরে যাও, কিন্তু কমলিকা বাড়িতে যেতে চায় না। সেই বলে যে আমি ওর সাথে অনেক ভালো আছি আর ওর সাথেই থাকবো। তো তাদের মধ্যেকার কথাবার্তা রতনবাবু ঠিকই শুনে ফেলে। তার জন্য মা ছেলের মধ্যে অশান্তি হচ্ছে এই দেখে সে অনেক দুঃখ পায়। এদিকে ঋষি আর পুষ্পিতাকে দেখানো হয় তারা এখনও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। তখনই পুষ্পিতা ঋষিকে বলে যে আমি তোমাকে মিথ্যা কথা বলেছি, আমার বিয়ে ঠিক হয়নি। ঋষি তখন একটু অবাক হয়ে বলে যে তাহলে আমার সাথে পালালে কেন? পুষ্পিতা তখন তাকে বলে যে আমি একটা খারাপ সাইটে ক্যাম্প শো করতাম, সাধারণত আমি ফেস হাইড করেই শো করি, কিন্তু সেদিন ভুল করেই শোতে আমার ফেস দেখা গেছে আর একটা লোক সেটা রেকর্ড করে আমাকে ব্ল্যাকমেল করছে। সে আমার কাছ থেকে 20 লাখ টাকা চাইছে, টাকা না দিলে সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দিচ্ছে। এইসব শুনে তো ঋষি অনেক রেগে যায়। সে তখন পুষ্পিতাকে অনেক আজেবাজে কথা শোনাতে লাগে। পুষ্পিতা তখন তাকে বলে যে আমি ডিপ্রেশনের জন্য ওগুলো করেছি। ঋষি তখন আরও রেগে যায় আর বলতে থাকে যে তোমাদের মতো বড় লোকেদের আবার কিসের ডিপ্রেশন? এসি রুমে ঘুমাও, পার্টি করে বেড়াও, আর কি চাও তোমরা? এরপরেও তোমাদের ডিপ্রেশন কাজ করে? পুষ্পিতা তখন তাকে বলে যে নিজের মাকে নিজের সামনে আত্মহানি করতে দেখেছ? আমার বাবা তার ব্যবসা বড় করার জন্য আমার মাকে তার বিজনেস পার্টনারের বেডে পাঠাতো। এইসব সহ্য করতে না পেরে আমার মা আত্মহানি করেছে। আমার মাকে যদি প্রস্টিটিউটের মতো ব্যবহার করা হয় তাহলে আমি ক্যাম্প শো করলে কি দোষ? এই বলেই সে কান্না করতে লাগে। ঋষিও বুঝতে পারে যে পুষ্পিতা অনেক ডিপ্রেশনের শিকার হয়েই ওগুলো করেছে, তাই সে পুষ্পিতাকে জড়িয়ে ধরে আর তাকে শান্ত করার চেষ্টা করে। এদিকে আমরা কমলিকাকে দেখি সে ভিডিও অন করে তার ছেলের সাথে ভিডিও কলে কথা বলার নাটক করে, যাতে করে রতন মনে করে যে তার ছেলের সাথে তার সম্পর্ক ভালোই আছে। কিন্তু রতনবাবুতে সেদিন রাতে কাদের কথা শুনেছিলেন, তাই সে জানত যে কমলিকা মিথ্যে অভিনয় করছে, তাও সে না বোঝার অভিনয় করে। এরপরে ঋষি আর পুষ্পিতা ঠিক করে যে তারা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবে যাতে মনে হয় যে পুষ্পিতার কিডন্যাপ হয়েছে, আর তারা পুষ্পিতার বাবার কাছ থেকে মুক্তিপণের জন্য 20 লাখ টাকা চাইবে।
আর এই টাকাই তারা সেই ব্ল্যাকমেইলারকে দিয়ে দিবে। ঋষি তখন বলে যে আচ্ছা আমরা 20 লাখ না 40 লাখ চাইব, আমার ডিভোর্সের জন্য 20 লাখ লাগবে। তো এর আগে ঋষি পুষ্পিতাকে বলেনি যে তার বিয়ে হয়েছে। তো এই কথা শুনে পুষ্পিতা অনেক রেগে যায়। তখন ঋষি পুষ্পিতাকে সবকিছু খুলে বলে যে তার স্ত্রী তাকে ধোকা দিয়ে তার বেস্ট ফ্রেন্ডের সাথেই পালিয়ে গেছে, আর এখন মামলা করে উল্টো ডিভোর্সের জন্য 20 লাখ টাকা চাইছে, টাকা না দিলে আমাকে জেলে যেতে হবে। তো এই সব কিছু শুনে পুষ্পিতা শান্ত হয় আর ঋষির ব্যাপারটাও বুঝতে পারে। এরপর আমাদের পুতুল আর বধিরকে দেখানো হয়। পুতুল আসে বধির সাথে দেখা করতে। পুতুল বধিকে অনেক মিস করা শুরু করেছে আর এখন তার পাশে কেউ নেই, তাই সে বধিকে আবারও রিলেশনে ব্যাক করতে বলে। কিন্তু বধি আর তার কাছে ফিরতে রাজি নয়, আর ফিরবেও বা কেন, সে এখন তো তৃষাকে নিয়ে সিরিয়াস। এর আগে তৃষা তাকে বিয়ে করতে চাইলে সেই তখন কনফিডেন্ট ছিল না, কিন্তু এখন সে তৃষাকেই বিয়ে করতে চায়। তাই পুতুলের কাছে ব্যাক আসাটা এখন মোটেও পসিবল নয়। তো বধি তৃষাকে মেসেজ করে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তাই যখন তুমি চাইবে তখনই আমি তোমাকে বিয়ে করব। তো বধি রিলেশনে ব্যাক না করায় পুতুল অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায়, তাই সে অনেক বেশি ড্রিঙ্ক করে বাড়ি ফেরে। তার মা তখন খাবার খাচ্ছিল, তো মদ খেয়ে মাতাল হয়ে সে তার মাকে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। এই সব কিছু শুনে তো ডলি তাকে বাড়ি থেকেই বের হয়ে যেতে বলে, কিন্তু পুতুলের তো তখন মাথারই ঠিক ছিল না, তাই সে রাগের চোটে খাবারের থালা দিয়ে এই ডলির মাথায় আঘাত করে। তো এই আঘাত করার সাথে সাথেই পুতুল রিয়ালাইজ করে যে সে অনেক খারাপ কাজ করেছে, তাই সে সাথে সাথেই তার মাকে সরি বলে, কিন্তু তার মা সেখান থেকে চলে যায়, কারণ সে খুবই কষ্ট পেয়েছিল। এদিকে অনেকদিন পরে বধি আর তৃষা বেশ ঘোরাঘুরি করে। পুতুল তখন বধিকে অনেক মেসেজ দেয়, তার সাথে রিলেশনে ব্যাক করার কথা বলতে থাকে, কিন্তু বধি তাকে এইভাবে মেসেজ দিতে বারণ করে। এদিকে রতনবাবুর অবস্থাও অনেক খারাপ হতে থাকে, তার রক্তবমি পর্যন্ত হয়, কিন্তু সে সেই ব্যাপারে কমলিকাকে কিছুই বলে না, কারণ সে জানে কমলিকা টেনশন করবে। এরপর দেখা যায় ডলি শক্তিবাবুর কাছে আসে। শক্তিবাবু ডলির মাথায় ব্যান্ডেজ লাগিয়ে দেয়। সে ডলিকে বলে যে ব্যাপারটা আরেকবার ভেবে দেখতে হতো না, কিন্তু ডলি তার সিদ্ধান্তে অটল থাকে, সে স্ট্যান্ড আপ কমেডিয়ান হয়েই ছাড়বে। এদিকে ঋষি আর পুষ্পিতা একটা ভিডিও বানায় যেখানে পুষ্পিতা কিডন্যাপ হওয়ার নাটক করছে এবং সে তার বাবার কাছ থেকে 50 লাখ টাকা চাইছে। সে দ্রুত তার বাবাকে টাকাটা পাঠিয়ে দিতে বলে। এরপর দেখা যায় পুতুল শক্তিবাবুর সাথে দেখা করতে আসে। সে এখন তার ভুল বুঝতে পেরেছে, তাই তার ভুলের জন্য সে শক্তিবাবুকে সরি বলে আর তাকে দিলখুশ খেতে দেয়। সে তাকে বলে যে ছোটবেলায় যখন তার মন খারাপ হতো তখন তার মা তাকে দিলখুশ খেতে দিত। সে আরও বলে যে তার জীবনের আসল ক্রাইসিস হলো এই দিলখুশ অ্যাপটা। শক্তিবাবু তখন তাকে বলে যে এই অ্যাপটাই তো আমাকে শিখিয়েছে যে কিছু সম্পর্কের কোনো নাম হয় না। পুতুল তখন তাকে বলে যে এই অ্যাপটা আমার। এটা শুনেই শক্তিবাবু অনেক অবাক হয়ে যায়। এদিকে রতনবাবু কমলিকাকে বলে দেয় তার লিভার ড্যামেজ হয়েছে, সে আর বেশি দিন বাঁচবে না। কমলিকা তো এই কথা শুনে বেশ কষ্ট পায়। রতনবাবু তখন তাকে এইভাবে দুঃখ পেতে নিষেধ করে আর বলে যে রোগ হয়েছে তো কি হয়েছে, জীবনের এই বয়সে যে তোমার সাথে এত ভালো সময় কাটাতে পেরেছি এতেই আমি খুশি। এদিকে ঋষি আর পুষ্পিতা পাঠানো মেসেজটা তার বাবা পেয়ে যায়। তার বাবা তখন পুলিশের সাথে কন্ট্যাক্ট করে। সে পুলিশকে বলে যে আমার টাকার যেন কিচ্ছু না হয়। এরপর ডলি আর পুতুলকে দেখানো হয় পুতুল তার মায়ের কাছে ক্ষমা চেয়েছে আর তার মাও তাকে ক্ষমা করে দিয়েছে। পুতুল তখন একটা সুপারহিরোর ছবি দেখিয়ে বলে যে এটা আমি ক্লাস 5-এ এঁকেছিলাম, তখন বলেছিলাম যে তুমি আমার সুপারহিরো। তখন তার মা বলে যে তোর সুপারহিরো আবার সেই সবাইকে সাজা দিবে যারা তোর সাথে অন্যায় করে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। পুতুল তখন তাকে বলে যে আমি তো বদলা নিয়েই নিয়েছি, তোমার এখন কিচ্ছু করতে হবে না মা। তার মা তখন তাকে বলে যে আমি তো তোর মা আর আমি কিচ্ছু করব না, এটা কিভাবে হয়। পুতুল তখন তার মাকে জড়িয়ে ধরে, সে অনেক খুশি হয়। এদিকে বৌধি আর তৃষার বিয়ের আয়োজনও শুরু হয়ে যায়, কিন্তু তৃষা খেয়াল করে যে বৌধি একটু অন্যমনস্ক হয়ে আছে। সে বারবারই ফোনে কাউকে মেসেজ করছে। তো বৌধি আসলে কাকে মেসেজ করছে আর সে কী নিয়ে চিন্তিত তা তো আমরা একটু পরেই জানতে পারব। এদিকে ডলি তার প্রথম স্ট্যান্ড আপ কমেডি শো করে। তার শোতে রবার্ট রয়ও ছিল। তো শো শুরু করার সাথে সাথেই সে রবার্টের সব কুকীর্তি ফাঁস করে দেয়। সে সবার সামনে রবার্ট রয়কে অনেক রোস্ট করে। তো রবার্ট তখন আর না পেরে সেখানকার মাইক অফ করে দেয়, কিন্তু এরপরও ডলি থামে না। সে জোরে জোরে চিৎকার করে রবার্টকে পচাতে লাগে আর তার মেয়ে আবিষ্কারের কথাও সবাইকে জানিয়ে দেয়, যেটা দেখে পুতুলও বেশ খুশি হয়ে যায়। এরপরে ঋষি আর পুষ্পিতাকে দেখানো হয়। দেখা যায় তারা একটি ব্রিজের নিচে দাঁড়িয়ে টাকার জন্য ওয়েট করছিল। তো পুষ্পিতার বাবা তখনই সেখানে আসে আর টাকাটা নিচে ফেলে দেয়। ঋষি যখনই টাকাটা নিতে যায় তখনই দেখা যায় পুলিশ ঋষিকে গুলি মেরে দেয়। একে একে বেশ কয়েকটি গুলি খাওয়ার পরে ঋষি সেখানেই মারা যায়। পুষ্পিতা তো নিজের চোখের সামনে ঋষিকে মরতে দেখে অনেক বেশি শক্ত হয়ে যায় যে হুট করে কি হয়ে গেল। তার অনেক খারাপ লাগতে থাকে ঋষির জন্য, কিন্তু এরপরও সে সেখানে না থেকে কোনোভাবে টাকাগুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ তাকে যে ওই ব্ল্যাকমেইলারকে টাকা দিতে হবে। তবে সে এখন আর তার বাবার কাছে ফিরে যেতে চায় না।
এইদিকে তৃষা বৌধির ফোন চেক করে আর জানতে পারে যে এতদিন পুষ্পিতা সেই ভিডিও নিয়ে বৌধি পুষ্পিতাকে ব্ল্যাকমেইল করছিল। এটা জানার পর তো সে বৌধির উপর অনেক রেগে যায়, আর এই কথা সে বৌধিকে বললে বৌধি তার পায়ে ধরে ক্ষমা যায়। সে বলে যে এগুলো সে তাদের ভবিষ্যতের জন্যই করেছে। সে ভেবেছিল কিছু টাকা পেলে সে তা তার ভবিষ্যতে কাজে লাগাবে, তবে এখন আর সেই পুষ্পিতাকে ব্ল্যাকমেইল করবে না। সে এসব বাদ দিয়ে দিচ্ছে। তৃষা তখন বৌধিকে ক্ষমা করে দেয় এবং তারা বিয়েও করে নেয়। বিয়েতে বৌধির এক্স গার্লফ্রেন্ড পুতুল আসে, আর তার মায়ের কথাতেই সেই তাদের বিয়ে সাক্ষী দেয়, কারণ তার মা চাইছিল যাতে সেই সব ভুলে মুভ অন করে এবং স্ট্রং হয় জীবনে। তো এইদিকে ডলি তার স্ট্যান্ড আপ কমেডি ভালোই করছে। শক্তিবাবু এখন তার অভিনয় থেকে রিটায়ারমেন্ট নিয়ে ডলি স্ক্রিপ্ট এবং ম্যানেজারের দায়িত্ব সামলাচ্ছেন। তারা বিয়েও করেনি, আবার একসাথেও থাকে না। পরে এক অদ্ভুত বন্ধুত্বের সম্পর্ক তাদের। আর এদিকে রবার্ট রয়ের সব জালিয়াতি বের হয়ে আসার পরে সে এখন একেবারে ফকির হয়ে গেছে। অন্যদিকে বাবার কাছ থেকে নেওয়া টাকা নিয়ে পুষ্পিতা এখন তার বিজনেস শুরু করেছে। সেই দিলখোশ অ্যাপটা কিনে নিয়ে এর দায়িত্ব দিয়ে দিয়েছে পুতুলকে। সেও এখন তার জীবনে অনেক ভালো আছে। আর এর বছর 2 পরে আমরা দেখতে পাই যে বৌধির এখন ফুটফুটে একটা সন্তান হয়েছে, আর সে এখন তার সন্তানকে সামলাতে দক্ষ হয়ে উঠেছে বেশ। তার এবং তৃষার সংসার ভালোই চলছে। এরপর আমরা দেখি তৃষাকে। সে এখন বিভিন্ন কাপলদের ইন্টারভিউ নিয়ে থাকে, আর এমন ইন্টারেস্টিং কনসেপ্ট বেছে নেওয়ার কারণে তার ইউটিউব চ্যানেলও অনেক বেশি গ্রো করছে। সবাই তাকে অনেক পছন্দ করে। যাই হোক, তো আজ সে ইন্টারভিউ নিচ্ছে রতনবাবু আর কমলিকা দেবীর। তৃষা তখন রতনবাবুকে জিজ্ঞেস করে যে এই বয়সে এমন একটা রোগ নিয়ে একসাথে থাকতে ভয় লাগে না, হারিয়ে ফেলার ভয়? রতনবাবু তখন তাকে উত্তর দেয় যে প্রেমের সাগরে একবার যখন ডুব দিয়েছি তখন আর কোনো ভয় নেই, আর এই বয়সে যখন আমার সোলমেট আমার পাশে আছে তখন আবার কিসের ভয়? আমার বিশ্বাস আছে যাই হয়ে যাক না কেন, আর যতই দুর্যোগ আসুক না কেন, সে সবসময় আমার পাশে আছে আর থাকবে জীবনের শেষ দিন পর্যন্ত। আর সবশেষে তিনি বলেন, আর আমি এটাই আশা করি যে পৃথিবীর সব ভালোবাসাগুলো এভাবেই ভালো থাকুক। তো এর মধ্যে দিয়ে এই গল্পটি শেষ হয়ে যায়। এই গল্পের মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে সমাজের কাছে যা অসঙ্গতিপূর্ণ, প্রেমের ক্ষেত্রে তা খুব সহজে আশকারা পায়। আসলে ভালোবাসার শক্তিটাই এমন যে কোনো প্রতিকূলতাকে জয় করার ক্ষমতা রাখে। তাই সেই সব প্রতিকূলতাকে পেরিয়ে পৃথিবীর প্রত্যেকটা ভালোবাসা আজীবন বেঁচে থাকুক, সেটাই আশা করছি। যাই হোক, তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।